সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির ২৭তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। সিদ্দিক সাহেবকে আজ একটু বিমর্ষ দেখাচ্ছে। কোনো কারণে তিনি চিন্তিত এবং বিরক্ত। বিরক্ত হলে তার মুখে ঘন ঘন থুতু ওঠে। এখন তাই উঠছে। তিনি চারদিকে থুতু ছিটাচ্ছেন। সরকারি দলের নমিনেশন তিনি পাবেন, এই নিয়ে তার কোনো চিন্তা নেই। ১,০০,০০০ টাকার চাঁদা দেয়া ছাড়াও অন্য এক কায়দায় বিশেষ একজনকে ১,৮০,০০০ টাকা নগদ দেয়া হয়েছে। তিনি হিসেবি লোক, পুরোপুরি নিশ্চিত না হলে এতগুলি টাকা বের করতেন না। সমস্যা এখানে নয়, সমস্যা ভিন্ন জায়গায়। সরকারি দল মানেই বেশিরভাগ লোকের অপছন্দের দল। এদেশের মানুষদের সাইকোলজি হচ্ছে ক্ষমতায় যে আছে তার বিপক্ষে কথা বলা। যতদিন পর্যন্ত তুমি ক্ষমতায় নেই ততদিন পর্যন্ত তুমি ভালো। যে মুহূর্তে ক্ষমতায় চলে গেলে সেই মুহূর্ত থেকে তুমি খারাপ। তোমার বিরুদ্ধে জ্বালাও পোড়াও আন্দোলন, বড় বড় বক্তৃতা। সরকারি দলে থাকা বুদ্ধিমানের কাজ হবে কিনা এটাই সিদ্দিক সাহেব বুঝতে পারছেন না। চালে ভুল হলে মুশকিল। রাজনীতিতে প্রতিটি চাল ভেবে চিনতে দিতে হয় এবং ভবিষ্যতের কথা মনে রাখতে হয়। আওয়ামী লীগের একসময় রমরমা ছিল, কোথায় গেল সেই রমরমা? তবে কিছুই বলা যায় না, রমরমা ফিরেও আসতে পারে। কোনো রকম দলে না গিয়ে স্বতন্ত্র থেকে ইলেকশন করাই ভালো। তাহলে সব দলকেই বলা যায় আছি তোমাদের সাথে। তবে স্বতন্ত্র থেকে দাঁড়ালে ইলেকশনে জেতা কষ্টকর। প্রশাসনের সাহায্য দরকার। প্রশাসন শুধু শুধু সাহায্য করবে কেন? তাদের কি ঠেকা? এই ইলেকশন সিদ্দিক সাহেবের কাছে খুবই সামান্য ব্যাপার, কিন্তু বড় কিছুতে যাওয়ার এটা হচ্ছে প্রথম সিঁড়ি। নামটা প্রথমে ভাসতে হবে, মুখে মুখে ফিরতে হবে, খুন খারাপি হবে, হাঙ্গামা হবে, খবরের কাগজে লেখালেখি হবে। তখন সবাই বুঝবে এই কনস্টিটুয়েন্সি একটা জটিল জায়গা। সিদ্দিক সাহেব সেই জটিল জায়গা পানি করে দিয়েছেন। তার চেহারা এবং কার্যকলাপে বোঝা যাওয়া চাই যে তিনি মহাধুরন্ধর এবং মহাকঠিন ব্যক্তি। আগেকার অবস্থা এখন নেই। হেঁ হেঁ করে ভোটারের সামনে হাত কচলালে হবে না। হাত কচলানো ক্যান্ডিডেটের দিন ফুরিয়েছে। এখনকার ভোটাররা শক্তের ভক্ত। শুধু ভোটাররা না, সবাই এখন শক্তের ভক্ত। সিদ্দিক সাহেব বসে আছেন তার বসার ঘরে। তার সামনে এক গাদা পোস্টার, ছাপানো নয়, আর্টিস্ট এনে লেখানো হয়েছে। নগর কমিটির পোস্টার। নগর কমিটি তিনি কিছুদিন হলেও করেছেন। সরাসরি এই কমিটিতে তিনি নেই, কাজ করছেন উপদেষ্টা হিসেবে, যদিও সমস্ত কিছুই তাঁর করা। পোস্টারগুলিতে নানান ধরনের বক্তব্য। এই নগর আপনার, একে সুন্দর রাখুন, যেখানে সেখানে ময়লা ফেলবেন না, নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। নগর কমিটি। আপনার আশেপাশে কি অসামাজিক কার্যকলাপ হয়? অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করা আপনার সামাজিক দায়িত্ব। নগর কমিটি। আপনার আশেপাশে কি বখাটে ছেলেপুলেরা আড্ডা দেয়, নেশা করে? নগর কমিটিতে খবর দিন। নগর কমিটি। হিরোইন, মদ, গাঁজা আপনার শত্রু। যারা এসবের ব্যবসা করছে তারাও আপনার শত্রু। শত্রু নির্মূল করুন। নগর কমিটি। ধূমপান মানে বিষপান। পয়সা খরচ করে কেন বিষপান করছেন? ধূম্রমুক্ত নগর সৃষ্টি করুন। নগর কমিটি। প্রায় ১০০-র মতো পোস্টার, লাল কাগজে ঘন কালো রঙে লেখা। আর্টিস্ট ছোকরা লিখেছে ভালো। জায়গায় জায়গায় পোস্টার পড়লে দেখতে ভালোই লাগবে। সামনের সপ্তাহে তিনি শিশু নিকেতন উদ্বোধন করবেন বলে মন ঠিক করেছিলেন। সেখানে একটা ঝামেলা বেঁধেছে। শিশু নিকেতনের চ্যাংড়াগুলি উদ্বোধনের দিন কোন কবিকে নাকি আনতে চায়। প্রস্তাবটা তার মন্দ লাগেনি। তিনি সভাপতি, কবি প্রধান অতিথি। এখন আবার বাতাসে অন্যরকম কথা ভাসছে। শিশু নিকেতনের সেক্রেটারি নাকি সভাপতি, কবি শামসুর রহমান প্রধান অতিথি, সওগাত পত্রিকার নাসির উদ্দিন সাহেব বিশেষ অতিথি। সিদ্দিক সাহেবের মেজাজ খারাপ হওয়ার মূল কারণ এটা নয়। ওরা করতে চাইলে করুক, তার কোনো আপত্তি নেই। কিন্তু তিনি ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন। তার ধারণা
এর পেছনে নুরুদ্দিনের হাত আছে। নুরুদ্দিন তার সঙ্গে কন্টেস্ট করছে। তার পেছনে আছে আওয়ামী লীগ। নুরুদ্দিন খুবই ঘুঘু লোক, পুরানো আওয়ামী লীগার। শেখ সাহেবের মৃত্যুর পর অবশ্যই সে আওয়ামী লীগের সম্পর্কে অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা বলতে থাকে। যার একটা হচ্ছে, দেশটা লিজ দেয়া হয়ে গিয়েছিল ইন্ডিয়ার কাছে, আল্লাহ পাকের দয়ায় রক্ষা পেয়েছে। জিয়াউর রহমান সাহেবের সময় নুরুদ্দিন কঠিন বিএনপি হয়ে যায়। তাতে অবশ্য তার আওয়ামী লীগে আবার ফিরে যাওয়াতে কোনো অসুবিধা হয়নি। ঘুঘু লোক বলেই এটা সম্ভব হয়েছে। এ জাতীয় লোকদের সম্পর্কে সাবধান থাকা ভালো। সিদ্দিক সাহেব যথেষ্ট সাবধান, তবুও অস্বস্তি লেগেই থাকে। সিদ্দিক সাহেব শিশু নিকেতনের সেক্রেটারিকে আসতে বলেছেন। ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার করে নিতে চান। বেটাকে আসতে বলা হয়েছে 4টার সময়, এখন বাজে 5টা, এখনও আসছে না। সিদ্দিক সাহেবের মেজাজ ক্রমেই খারাপ হচ্ছে। সেক্রেটারি ঢুকলো 5টা 25-এ, মুখে তেলতেলে ধরনের হাসি, পরনে নকশাদার পাঞ্জাবি, পাতলা গোফের জন্যে চেহারাটাই কেমন ধূর্ত ধূর্ত হয়ে গেছে। লোকটির নাম মনোয়ার হোসেন, তবে সবাই ডাকে মনু ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কী ব্যাপার? মনোয়ার হোসেন অবাক হয়ে বলল, আপনি তো ডেকে পাঠালেন। ও আচ্ছা আচ্ছা, মনেই ছিল না। আরেকটু হলে চলে যেতাম, ভাগ্যিস এসেছ। হাজার ঝামেলা নিয়ে থাকি, কিছু মনে থাকে না। বসো বসো। মনোয়ার হোসেন বসল। তার মুখের হাসি আরও বিস্তৃত হলো। তোমাদের শিশু নিকেতন সম্পর্কে জানার জন্য ডাকলাম। কতদূর কি করলে? হাঁটি হাঁটি পা পা অবস্থা স্যার, তবে একটা ঘর পাওয়া গেছে, এটা একটা বড় উপকার হয়েছে। ঘর কোথায় পেলে? নুরুদ্দিন সাহেব দিয়েছেন। কিছু ফার্নিচারও পাওয়া গেছে। আপনাদের 10 জনের সাহায্য ছাড়া তো স্যার হবে না। 10-এর লাঠি 1-এর বোঝা। সিদ্দিক সাহেব শুকনো গলায় বললেন, তা তো বটেই। আপাতত ছবি আঁকা, নাচ আর গান শেখানো হবে। একটা শিশু লাইব্রেরি থাকবে। শিশুদের জন্যে হাতে লেখা দেয়াল পত্রিকা বের হবে। পত্রিকার নাম স্যার অনির্বাণ। ভালো, খুবই ভালো। অনির্বাণ প্রথম সংখ্যায় স্যার আপনাকে একটা বাণী দিতে হবে, না বললে হবে না স্যার। উদ্বোধনের কি ব্যবস্থা করলে? এখনো কিছু ফাইনাল হয়নি স্যার। শামসুর রহমান সাহেব প্রধান অতিথি, এটা শুধু ফাইনাল হয়েছে। ভালো, খুবই ভালো। আপনাকে স্যার উদ্বোধনের দিন থাকতে হবে। থাকবো? হ্যাঁ, নিশ্চয়ই থাকবো। কেন থাকবো না? মনোয়ার হোসেন চা বিস্কিট খেয়ে বিদায় হলো। সিদ্দিক সাহেব দীর্ঘ সময় চুপচাপ বসে রইলেন। ঝামেলা বাড়ছে। এত সব ঝামেলা সহ্য করা কঠিন। ব্যবসার ঝামেলা, জমি জমার ঝামেলা, প্রতিষ্ঠার ঝামেলা। একটা পরিত্যক্ত সম্পত্তি তিনি কিনেছেন, কিন্তু দখল পাচ্ছেন না। 4 তলা বিল্ডিং, ভালো জায়গায়, গ্রিন রোডে। দখল না পেলে লাভ কি? সম্পত্তির আসল মালিকের কাছ থেকেই কেনা, বলাই বাহুল্য জলের দামে কেনা। কত দামে কেনা সেটা বড় কথা নয়, কাগজপত্র ঠিক আছে এটাই বড় কথা। কাগজপত্র থেকেও লাভ হচ্ছে না। বাড়িতেও ছোটখাটো অশান্তি লেগে আছে, মন টেকে না। তার স্ত্রী 10 বছর আগে হঠাৎ করে মোটা হতে শুরু করেছিলেন, এখন মৈনাক পর্বত। 2 হাত দিয়ে বেড় পাওয়া যায় না। গাড়িতে উঠলে গাড়ি খানিকটা ডেবে যায়। এক মেয়েও মায়ের পথ ধরেছে, বয়স 23, এর মধ্যেই হুলস্থুল কারবার। ছোট মেয়েটা এখনও ঠিক আছে, ভবিষ্যতে কি হবে কে জানে। সিদ্দিক সাহেব রাত 8টার দিকে বেরুলেন। তার মন মেজাজ খুব যখন খারাপ থাকে তখন 11 নম্বর বাড়িতে কিছু সময় কাটান। মেয়ে 3টার সঙ্গে হালকা গল্পগুজব করেন, এর বেশি কিছু না। সেই সাহস তার নেই। মেয়ে 3টার বয়স তার বড় মেয়ের বয়সের চেয়েও কম। এদের নিয়ে অন্য কোনো চিন্তা কেমন যেন দানা বাঁধতে পারে না। তাছাড়া ভয়ও আছে, জানাজানি হয়ে যেতে পারে। কে জানে কিছুটা জানাজানি ইতিমধ্যেই হয়ে গেছে কিনা। বাকের বড় যন্ত্রণা করছিল।
হাজতে যতদিন ছিল ভালো ছিল, এখন আবার ছাড়া পেয়েছে। 11 নম্বর বাড়ির প্রসঙ্গ তুলে তাকে বেইজ্জত করবে কিনা কে জানে। সম্ভাবনা আছে। নুরুদ্দিন এই সুযোগ ছাড়বে না। তার আগেই একটা কিছু ব্যবস্থা করতে হবে। জোবেদ আলী তাকে দেখে ছুটে এসে তালা দিয়া গেট খুলল। এই ব্যবস্থাটা সিদ্দিক সাহেবের খুব পছন্দ। গেট সব সময় তালা বন্ধ থাকে। লোকজন আসছে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। বাড়ির চেহারাও এরা পাল্টে ফেলেছে। চারদিকে ফুলের টব, রং বেরঙের পাতাবাহার, অর্কিড। মুগ্ধ হয়ে দেখতে হয়। পাড়ার মধ্যে এমন একটা সুন্দর বাড়ি দেখতে ভালো লাগে। আরও ভালো লাগে যখন মনে হয় এই বাড়িটা তাঁর, বেনামিতে কেনা। জোবেদ আলী হাত কচলাতে কচলাতে বলল, বাড়িতে তো কেউ নাই। তাই নাকি? জি, কক্সবাজার গেছে। বৈশাখ মাসে কক্সবাজার? ভিড় কম থাকে, নিরিবিলি। আসেন, বসেন, চা খান। না, চা খাবো না। আসবে কবে? তা তো জানি না। ইটালির 2 সাহেব আছে সাথে, বাংলাদেশ ঘুরতে আসছে। ও আচ্ছা আচ্ছা। সিদ্দিক সাহেবের বেশ মন খারাপ হয়ে গেল। সুন্দর সুন্দর মেয়েগুলিকে নিয়ে কোথাকার কোন বিদেশি ঘুরে বেড়াচ্ছে, অথচ তিনি নিজে গায়ে হাত রাখার সাহস সঞ্চয় করতে পারেননি। কোনো মানে হয় না। সব দিকেই তার সাহস আছে, কিন্তু এই একটা দিকে শুধু সাহস হচ্ছে না। তার ধারণা মেয়েগুলি অতিরিক্ত সুন্দরী বলেই সাহস হয় না। তেমন সুন্দরী মেয়েদের সঙ্গে মেলামেশার সুযোগ তার হয়নি। এই মেয়ে 3টি দেখতে পরীর মতো। হারামজাদি বুড়ি এদের কোত্থেকে জোগাড় করেছে কে জানে। স্যার, বসবেন না? না না, বসবো না। কোনো রকম ঝামেলা টামেলা আছে? জি না, শুধু বাকের মাঝে মধ্যে। কি করে সে? কিছু না, গেটের সামনে দাঁড়ায় সিগারেট খায়। আপারা ভয় পায়। অন্য কিছু করে না? জি না। বাকেরের সাথে আর কেউ আসে? জি না, উনি একা। আচ্ছা, আমি দেখব ব্যাপারটা। আম্মা বলছিল বাকেরকে মাসে মাসে হাত খরচের কিছু টাকা দিবে কিনা। আপনার সঙ্গে আলাপ করতে বলছিল। হাত খরচ দিতে হবে না, ওটা আমি দেখব। এই পাড়ার কেউ আসে এই বাড়িতে? জি না। কেউ কিছু জিজ্ঞেস করে? জি না। ঠিক আছে। তারা কবে কক্সবাজার থেকে আসবে কিছু জানো না? জি না। আসলেই খবর দিবে। আমি আম্মাকে টেলিফোন করতে বলবো। টেলিফোন এসেছে নাকি? টেলিফোন তো কবেই আসছে। সিদ্দিক সাহেবের ভ্রু কুঞ্চিত হলো। টেলিফোন এসেছে, অথচ টেলিফোনের খবর তাকে জানানো হয়নি, নাম্বার পর্যন্ত দেয়া হয়নি। এর মানে হচ্ছে এরা তাকে খুব মুরব্বি ধরছে না। তার চেয়েও অনেক বড় মুরব্বি এদের আছে। কে সেই বড় মুরব্বি? তিনি জলিল মিয়াকে ডেকে পাঠালেন। কাস্টমারের যন্ত্রণায় জলিল মিয়ার দম ফেলার ফুরসত হয় না। এর মধ্যে কেউ ডেকে পাঠালে মেজাজ খিঁচড়ে যায়। মুখের উপর বলতে ইচ্ছে হয়, যা শালা ভাগ। চায়ের দোকানের মালিকের পক্ষে যা কখনো বলা সম্ভব নয়। জলিল মিয়া ক্যাশ অন্য একজনকে বুঝিয়ে দোকান থেকে বেরোলো। তাকে দেখলে মনে হবে সিদ্দিক সাহেব ডেকে পাঠানোয় সে আনন্দে আত্মহারা। স্যার ডাকছেন? কি খবর জলিল? জি, আপনাদের 10 জনের দোয়ায় দোকান তো দেখি ভালোই চলছে। সব সময় দেখি কাস্টমার। আড্ডা দেওয়াই না কাস্টমার স্যার। চায়ের দোকানে আড্ডাটাই প্রধান। যেখানে যত বেশি আড্ডা হবে সে দোকান তত তাড়াতাড়ি জমবে। জলিল মিয়া উসখুস করতে থাকে। মূল বিষয়টা জেনে চলে যেতে পারলে বাঁচা যায়। ক্যাশে যাকে বসিয়ে এসেছে সে বিরাট চোর। ইতিমধ্যেই টাকা পয়সা নিশ্চয়ই কিছু সরিয়েছে। জলিল মিয়া? জি স্যার।
ওই যে তোমার দোকানের সামনের বাড়ি, 11 নম্বর বাড়ি, কিছু জানো তুমি? কি জানবো স্যার? না মানে এই পাড়ার লোকজন কারোর সঙ্গে এ বাড়ির যোগাযোগ আছে? কিছুই তো জানি না স্যার। আমার স্যার মাথার গায়ে কুত্তা পাগল অবস্থা। ক্যাশে বসি, নজর রাখতে হয় চারদিকে। গতকাল স্যার রান্নাঘর থেকে ডালডার টিন চুরি হয়ে গেল, 4 কেজি ডালডা। সিদ্দিক সাহেব অপ্রসন্ন মুখে বললেন, ঠিক আছে তুমি যাও। জলিল মিয়া ইতস্তত করতে লাগলো। কাউকে অপ্রসন্ন করে চলে যাবার মতো মনের জোর তার নেই। কিছু বলবে? জি না। তবে স্যার বাকের ভাই কিছু জানলে জানতে পারে। বাকের জানবে কেন? বাকেরের সঙ্গে কি যোগাযোগ আছে? মনে হয় আছে। বাকের এখন কোথায় থাকে জানো? জি না। শুনেছি তার ভাইয়ের বাসায় থাকে না। আমি বলতে পারি না স্যার, নিজের দোকানের যন্ত্রণায় অস্থির। চোখের সামনের থেকে ডালডার টিনটা নিয়ে গেল। 5 কেজি ডালডা ছিল। একটু আগে তো বললে 4 কেজি। জলিল মিয়া হকচকিয়ে গেল। ঠিক আছে তুমি যাও। বাকের ভাইরে কিছু বলতে হবে স্যার? না, কিছু বলতে হবে না। জলিল মিয়া চিন্তিত মুখে বের হয়ে এলো। সবাইকে খুশি রাখা এ দুনিয়ায় বিরাট কঠিন কাজ, তবে খুশি রাখতেই হবে। কেউ বেজার হলে দোকানদারি করা যাবে না। স্যার আমার নাম বাকের। চিনতে পারছি। কি ব্যাপার? মঙ্গলবার করে থানায় হাজিরা দিতে বলেছিলেন, তাই এলাম। আজ স্যার মঙ্গলবার, মাঝখানে তো বেশ কয়েকটা মঙ্গলবার চলে গেল। ঢাকার বাইরে ছিলাম স্যার, নেত্রকোনা গিয়েছিলাম। আপনাকে কি হায়ার করে নিয়ে গেল? কি বললেন বুঝলাম না স্যার। আগে মফস্বলের লোকজন ঢাকা থেকে ফুটবল প্লেয়ার হায়ার করে নিত, আজকাল মাস্তান হায়ার করে। মাস্তানি এখন মোটামুটি লাভজনক ব্যবসা। আমার ছোট বোনের বিয়ে হয়েছে নেত্রকোনা, দেখতে গিয়েছিলাম। ভবিষ্যতে ঢাকার বাইরে গেলে আমাদের ইনফর্ম করে যাবেন। জি আচ্ছা। এখন কি স্যার উঠবো? উঠুন, বসে থেকে কি করবেন? বাকের চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, একটা কথা স্যার, যদি কিছু মনে না করেন। বলে ফেলুন, কিছু মনে করব না। মাঝে মাঝে স্যার মন্ত্রীরা মাস্তান হায়ার করে নিজেদের জায়গায় নিয়ে যান। গত ইলেকশনের সময় এই অধম কেউ একজন নিয়েছিল। এরকম কেসেও কি থানায় খবর দিয়ে তারপর যাব, নাকি সরাসরি চলে গিয়ে কাজকর্ম মিটিয়ে তারপর আপনাদের খবর দিব? ওসি সাহেব কিছু বললেন না। ওসি সাহেবের বাঁ পাশে বসা সেকেন্ড অফিসার উচ্চ স্বরে হেসে উঠেই ওসি সাহেবের গম্ভীর মুখ দেখে হাসি গিলে ফেলল। বাকের বলল, স্যার তাহলে উঠি, আগামী মঙ্গলবার ইনশাল্লাহ দেখা হবে। ওসি সাহেব কিছু বললেন না। সেকেন্ড অফিসার দ্বিতীয় দফায় হেসে ফেলে আবার গম্ভীর হয়ে গেলেন। ওসি সাহেব বললেন, থানা হাসি তামাশার জায়গা নয়, এটা মনে রেখে কাজকর্ম করলে ভালো হয়। বাকের থানা থেকে খুশি মনে বের হলো। বেশ ফুর্তি লাগছে, যদিও ফুর্তি লাগার তেমন কোনো কারণ নেই। তার থাকার জায়গাই এখনো ঠিক হয়নি। এক এক রাত এক এক জায়গায় কাটাচ্ছে। গত রাতে বড় ভাইয়ের বাসায় গিয়েছিল, বুক ধকধক করছিল। যদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহর অশেষ অনুগ্রহ, দেখা হয়নি। কোথায় যেন গিয়েছে, রাত 10টার আগে ফিরবে না। ভাবি ছিল, তাকে দেখে ঠান্ডা গলায় বলল, তুমি যে, কি মনে করে? বাকের হকচকিয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে বলল, ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালোই আছি, একটু রোগা রোগা লাগতেছে। আমার শরীর স্বাস্থ্য নিয়ে তোমাকে কনসার্ন হতে হবে না। কোনো কাজে এসেছো? ভাইজান কি আছেন? সে আছে কি নেই সেটা তো তুমি বাড়ি ঢুকবার আগেই খোঁজ খবর করেছ। আমি দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলাম, সেখান থেকেই শুনেছি।
ভাবলাম দেখা করে যাই, হাজত থেকে ছাড়া পেয়েছি। সে তো 15 দিন আগেই ছাড়া পেয়েছ, 15 দিন পর দেখা করতে এলে যে? ঢাকার বাইরে ছিলাম। আচ্ছা ভাবি, যাই। দাঁড়াও। সেলিনা ভেতর থেকে মুখ বন্ধ একটা খাম এনে দিল। গলার স্বর আগের চেয়েও শীতল করে বলল, তোমার ভাই দিয়ে গেছে, নিয়ে তোমার ভাইকে ধন্য করো। এত রাগ করতেছেন কেন ভাবি? রাগ করছি না, রাগ করলে সংসার ছেড়ে অনেক আগেই চলে যেতাম, ঝুলে তো আছি। তুমি থাকো কোথায়? ঠিক নাই ভাবি, এক এক দিন এক এক জায়গায়। এক জায়গায় বেশি দিন থাকতে অসুবিধা হয়, তাই না? লোকজন খোঁজ পেয়ে যায়। তা না ভাবি, চা খাবো, যদি আপনার অসুবিধা না হয়। ফরিদা চায়ের কথা বলতে গেল, এক ফাঁকে বাকের খাম খুলে আনন্দে প্রায় লাফিয়ে উঠল। 1200 টাকা, সব চকচকে নোট। ভাইয়ের কাছ থেকে সে মাঝে মাঝে এরকম পায়, তবে ব্যাপারটা খুবই অনিয়মিত। খুবই অবাক কাণ্ড, ফরিদা নিজেই চায়ের কাপ নিয়ে ঢুকল। পিরিচের এক কোনায় এক টুকরো ঠান্ডা কেক, দীর্ঘদিন ফ্রিজে ছিল, আজ গতি হতে যাচ্ছে। তোমার ভাইয়ের কথা শুনেছ বোধ হয়? জি না, কোনো ঝামেলা? চাকরি নিয়ে ঝামেলা হচ্ছে। বলেন কি, কে ঝামেলা করতেছে? নাম ধাম দেন, বডি ফেলে দেব। একদম বাজে কথা বলবে না। বডি ফেলে দেবে মানে? কার বডি তুমি ফেলে দেবে? চা খেতে চেয়েছ, চা খাও, চা খেয়ে বিদেয় হও। বড় বড় কথা, বডি ফেলে দেব। বাকের নিঃশব্দে চা শেষ করে উঠে এলো। মেজাজ খুব খারাপ করা উচিত ছিল, কিন্তু করতে পারেনি, কারণ পকেটে এতগুলি টাকা। তাছাড়া ভাই ভাবি এই দুজনের উপর সে কখনো রাগ করতে পারে না। আজও একবার যাবে বলে ঠিক করল। চাকরির ঝামেলা মানে কি ঝামেলা জানতে ইচ্ছা করছে, তবে খোঁজ খবর নিয়ে যেতে হবে। ভাইয়া থাকলে যাবার প্রশ্নই ওঠে না। বাকের জলিল মিয়ার স্টলের সামনে এক মুহূর্তের জন্য দাঁড়ালো। জলিল মিয়া ক্যাশ সামলাতে ব্যস্ত, তার দম ফেলার সময় নেই। তবু বাকেরের দিকে তাকিয়ে দাঁত বের করে দিল। হ্যাঁ, চা খায়া যান বাকের ভাই। বাকের উত্তর না দিয়ে হাঁটতে শুরু করলো। রং বেরঙের নানান পোস্টার চোখে পড়ছে। মহানগর কমিটি, এই বস্তুটি কি কে জানে। পাড়ায় অনেক কিছুই হচ্ছে, সে খবর রাখে না। ইয়াদের কাছ থেকে ভেতরের কিছু খবর নেওয়া উচিত, কিন্তু তার সঙ্গে দেখাই হচ্ছে না। যে কবার গিয়েছে, ইয়াদের বউ মুখ কালো করে বলেছে উনি বাসায় নেই। মিথ্যা কথা বলছে না তো? না, মিথ্যা কেন বলবে? বাকের অন্যমনস্ক হয়ে পড়ল, আর তখনই চোখে পড়ল ইয়াদ মাথা নিচু করে হনহন করে যাচ্ছে। বগলে একটা দুধের টিন, চোখে চশমা। বেটা চশমা কবে নিল? ওই শালা, ওই ইয়াদ! ইয়াদ থমকে দাঁড়ালো। বাকের এগিয়ে গেল। দেখাই পাওয়া যায় না, ব্যাপার কি? 4 দিন গেলাম। দারুণ ব্যস্ত। কেমন আছিস রে দোস্ত? ভালোই আছি, আয় চা খাই। আজ না দোস্ত, বাসায় দুধ নাই, দুধ নিয়ে যাইতেছি, দেরি হইলে বউ মাইন্ড করবে। দুধের টিন বউর কাছে দিয়ে আয়, তাহলে তো আর মাইন্ড করবে না। নামিয়ে দিয়ে ফুট করে চলে আসবি। আজ বাদ দে রে দোস্ত, এক জায়গায় যেতে হবে। আমার বড় শালীর ছেলের জন্মদিন, না গেলে খুবই মাইন্ড করবে। গাড়ি পাঠিয়ে দিয়েছে, বিশ্বাস না হয় আমার সঙ্গে এসে গাড়ি দেখে যা, ডাইহাটসু গাড়ি। বাকের উল্টো দিকে হাঁটা ধরল। মেজাজ খুব বেশি খারাপ হওয়ার আগেই সরে যাওয়া ভালো। মুনাদের বাসায় কি একবার যাওয়া যায়? সকালে অবশ্যই একবার দেখা হয়েছে, তাতে কি? রুগী আছে একজন, খোঁজ খবর তো করা দরকার। মুনা রাগ নাও করতে পারে, সবসময় যে তাকে দেখলেই মুনা রেগে যায় তাও তো ঠিক না। মাঝে মাঝে খুবই ভালো ব্যবহার করে। যেমন আজ সকালে বাকের ঘরে ঢোকা মাত্রই মুনা বলল, বাকের ভাই চা খাবেন? বিস্মিত বাকের বলল, হ্যাঁ। তাহলে এক কাজ করুন, ফ্লাস্ক দিচ্ছি, ফ্লাস্ক ভর্তি করে দোকান থেকে চা নিয়ে আসুন। ঘরে চা নেই, চিনি নেই, দুধ নেই, বিশ্রী অবস্থা।
সকাল থেকে চা না খেয়ে আছি। বাকের ফ্লাস্ক ভর্তি করে চা নিয়ে এলো, সেই সঙ্গে 1/2 কেজি চা, 2 কেজি চিনি এবং একটা কনডেন্সড মিল্ক। বাকের ভেবেছিল সঙ্গের জিনিসগুলি দেখে মুনা রাগ করবে, তা সে করেনি। হাসি মুখে বলেছে, থ্যাঙ্কস। মুনার কাছে যাওয়া যায়, অবশ্যই যাওয়া যায়। 2 মেয়ে মানুষ একা একা আছে, এই কারণেই তো যাওয়া দরকার। রাগ করলেই বাকি, তার একটা দায়িত্ব আছে না? বাকের লম্বা লম্বা পা ফেলতে লাগলো। আকাশ ঘোলাটে, বৈশাখ মাস শুরু হয়েছে। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। বৎসরের প্রথম কালবৈশাখী, ভালো, খুবই ভালো। ঝড় বৃষ্টি হোক, মাঝে মাঝে ঝড় বৃষ্টি হওয়া দরকার, তা না হলে সব নেতা মেরে যায়, লাইফ হেল হয়ে যায়। বাকের গুনগুন করে একটা সুর উঠাবার চেষ্টা করছে। গানের কথাগুলি হচ্ছে, ইয়ে হ্যায় আখেরি জামানা। আখেরি শব্দটার উপর লম্বা টান আছে, টান দিয়ে গলা ভেঙে ফেলতে হয়। টানটা ভালোই আসছে, কিন্তু গলা ভাঙাটা আসছে না। তার গুনগুন করতে ভালো লাগছে, ইয়ে হ্যায় আখেরি জামানা। এটা হচ্ছে শেষ সময়। হে প্রিয়তম, এই শেষ সময়ে তুমি আমাকে ফেলে চলে যেও না। অভিশপ্ত জীবন থেকে তুমি আমাকে মুক্তি দাও। খুব আধ্যাত্মিক গান।